নাদু, ভাইপো, আমার বড় ভাইপো কোথায়? পাদু কোথায়? পাদু গুগুদা এদের তো কাউকে দেখছি না। তোর সঙ্গে কি বা কথা বলবো? ডাক দে না তোর বাবাকে বা ভাইকে ডাক দে। সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। ও স্বামী, তুমি কেঁদে কেঁদে অযথা সময় কিসের জন্য নষ্ট করছো? হ্যাঁ, তুমি বরং তুমি নিজেই ডাক দাও না, বড়দাকে ডাক দাও। তুমি ডাকলেই শুরু করে বেরিয়ে আসবে। ও কাকা, তোমরা এত অস্থির হচ্ছে কেন? ও কাকিমা, আমি বললাম তো জান প্রাণ দিয়ে দরকার পড়লে সাহায্য করবো তোমাদের। আমার ভাই বন্ডাল আর তেলকে আমি নিয়ে আসবো তো। বলো না, আমাকে বলো, কি খুলে বলো, কি হয়েছে কি? নাদু, সবসময় বড় বড় ডায়লগ ভালো লাগে না, বুঝতে পারছিস? সিচুয়েশনটা বুঝার চেষ্টা কর। আমার পরাণের ছেলে, আমার পেটের টুকরো, জানের টুকরো, প্রাণের টুকরো, ভন্ডালার তেল একবার নিপাত্তা হয়ে গেছে, বুঝতে পারছিস? এখন আমি ফোনেও শুনেছি ওদের কিডনি লিভার বলে খুলে নেবে। এরকম শুনে একটা মা কি থাকতে পারে? আমরা এসেছি গুগুদা বা এই পাদু থাকলেই একটা কথা ছিল। তুই বাচ্চা কাচ্চা মানুষ, কিছু বুঝিস নে। তোকে বলে কি করবো বলতো? সময় নষ্ট করিস না, বরং তুই আমার আদরের বাবা, বাবা শোনা বাবা, তুই তোর বাবাকে একটু ডাক দে না, ডাক দে। হ্যাঁ ভাইপো, দুহাই তোর কাকিমা একদম ঠিক কথাই বলিস, বুঝতে পারছিস? সেটা ঢং করার সময় নেই, ফাজলামি তো করার সময় নেই। ভন্ডালার তেলের প্রাণটা নিয়ে পড়েছে, বুঝতে পারছিস? তোর বাবাকে ডাক দে, তোর বাবার কাছে সব খুলে বলবানি, আর সঙ্গে করে তোর বাবাকে নিয়ে একটু থানাতে যেতে হবে, এফআইআর করতে হবে। আরে স্বামী, তুমি ওর সঙ্গে কি কথা বলছো? চলো তুমি আর আমি, চলো মোটামুটি দাদার সঙ্গে গিয়ে নিজেই কথা বলি, সরাসরি গিয়ে কথা বলি, ওনাকে এখান থেকে তুলে নিয়ে যাবানি। হ্যাঁ বউ, তুই একদম ঠিক কথাই বলেছিস, আমারই যেতে হবে। এটা কি হলো নাদু? তুই আমাদের পথ আটকাচ্ছিস কিছু নেই? তোকে বললাম না ভন্ডালার আর তেলের প্রাণ নিয়ে আপনি পড়িছে, তুই এদিকে নাটক করছিস, ফাজলামি করছিস, সরপট ছাড়পট ছাড়। আরে বাবা, তোমরা বুঝার চেষ্টা করছো না কেন? বাবা আঘাত পেয়েছে মাথার মধ্যে, বুঝতে পেরেছো? বাবা অজ্ঞান অবস্থায় ড্রেসিং করে গেছে ডাক্তারবাবু, আর স্যালাইনও দিয়ে গেছে। এখন বলিস মোটামুটি 2 দিন অন্তত পক্ষে ব্রেড রেস্ট করতে হবে। এখন তোমরা গিয়ে এসব কথা বলবা, বাবা মোটামুটি আরো কষ্ট পাবে, বুঝতে পেরেছো? তার চেয়ে বড় কথা, তুমি বলছো আমার কাছে সব খুলে বলো। আমি বলছি তো, আমি যা প্রাণ দিয়ে চেষ্টা করার করবো, বুঝতে পেরেছো? মানে তোর এসব নাটক করার সময় এখন? কি কাকিমা, আমি নাটক করছি? তুমি এটা বলতে পারলে আমাকে? হ্যাঁ, আলবাত তুই নাটক করছিস। নাটক না কি? তুই দেখলি শুনলি যে আমাদের সঙ্গে কি ট্র্যাজেডি হয়ে গেছে? আমার জানের প্রাণের টুকরো বন্ডাল, ওর সঙ্গে মোটামুটি কিরকম ট্র্যাজেডি চলতেছে। আমরা এখানে গুগুদা আর এই মোটামুটি পাদু সাহায্য নিতে এসেছি, ওদের পরামর্শ নিতে এসেছি। ভেবেছি ওদেরকে নিয়ে মোটামুটি থানায় গিয়ে রিপোর্ট করাবো। তুই আমাদেরকে এই দাদার সঙ্গে যোগাযোগ করা দিচ্ছিস না? পথ আটকাচ্ছিস না? নাটক বলবো না তো কি বলবো? আরে বউ, একটু দাঁড়াস না, দাঁড়া, একটু অপেক্ষা কর, ধৈর্য ধর। নাদু কিসের জন্য এসব করতেছে আমাকে বুঝতে দিয়ে আগে। নাদু যেহেতু ফোর্স করতেছে, আটকাচ্ছে, বারণ করছে ওর বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য, নিশ্চয়ই গুগুদার সঙ্গে কিছু না কিছু অঘটন একটা ঘটেছে, বুঝতে পারছিস? একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ কাকিমা, কাকা একদম ঠিক কথাই বলিস, বুঝতে পেরেছো? আমি জোরজবস্তি করছি, বাধ্য হয়, না হলে কোনোদিনও করলাম না। এতদিন তো আমাদের ঘরে রয়েছো, আমার সঙ্গে থেকেছো। আমি তোমার ছেলের মতো, আমাকে দেখেছো কোনোদিনও ওরকম একটা ব্যবহার করতি? কোনোদিনও তোমার মুখের উপরে কথা বলতি, বা কোনোদিনও তোমার চোখে চোখ রাঙিয়ে কথা বলতি? আজকে বাধ্য কাকিমা, একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা রে, শোনা রে পুচকু বাবা, আমরা বাধ্য, বুঝতে পারছিস? তোর বাধ্যটা কি? তোর থেকে বড় বাধ্য এখন আমরা, বুঝতে পারলি? আমার সমস্যাটা বুঝার চেষ্টা কর। আমার ভন্ডে আলার তেল এদেরকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে, বুঝতে পারছিস? আর ফোনে আমি শুনেছি ওদের কিডনি লিভার বলে পাচার করবে এখন। সব শুনে একটা মা থাকতে পারে? বল বল, আমি বলবো না তো কি বলবো? কি বলছো কাকিমা? কিডনি লিভার পাচার মানে? হ্যাঁ নাদু, হ্যাঁ ভাইপো, তুই ঠিকই শুনেছিস। তোর ভাই বন্ডাল আর তেল একটা কোম্পানিতে নতুন নতুন চাকরি নিয়েছে, বুঝতে পারছিস? ওখানে গিয়ে কি হাবিজাবি গন্ডগোল হয়েছে, হওয়ার পরে ওরা ওদেরকে মোটামুটি তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে রাখতেছে কিচ্ছু জানি না, কি করতেছে কিচ্ছু জানি না। শুধু এটা জানি যে মোটামুটি ওদেরকে কিডন্যাপ করা হয়েছে, আর ওদের এই কিডনি লিভার বলে পাচার করার কথা শুনেছি আমার বউ। জাস্ট কি বলছো গো কাকিমা? অপহরণ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, তার উপর দিকে আবার কিডনি লিভার পাচার। এ তো মারাত্মক গম্ভীর কেস। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তখন থেকে তোকে কি বোঝানোর চেষ্টা করছি, তুই তো বুঝতেই পারছিস না, আমাদের কথা সিরিয়াসলি নিচ্ছিস না। আচ্ছা কাকিমা, একটু শান্ত হও, তোমার কান্নাটা একটু বন্ধ করো। আসো এখানে সোফাটাতে বসো, বসে আমাকে সব খুলে বলো কি হয়েছে, শুরু থেকে বলো। হ্যাঁ কাকা, তুমি আসো, তুমি এখানে ঠান্ডা মাথায় বসো, কান্নাটা একটু বন্ধ করো, এত অস্থিরতা করো না। এখন মোটামুটি বুঝে শুনে কদম বাড়াতে হবে, বুঝতে পেরেছো? একটু বসো, ঠান্ডা মাথায় বসে সব বলো। নাও এবার বলো, শুরু থেকে বলো, কি হয়েছিল, কি ঘটনা? আর ভন্ডালার তেল চাকরি কোথায় করলো, কবে চাকরি পেলো, সব বলো, একটু জেড খুলে বলো। চাকরি কোথায় পেলো বা কোথায় করছে সেটা তো বলতে পারবো না। তবে একটা কোম্পানি, কি মেডিসিন কোম্পানি, বুঝতে পারছিস? ওই যে ঘটনাটা হয়েছিল কি, আমি বলি শুরু থেকে। তোদের বাড়ি থেকে যাওয়ার পর দিনই মোটামুটি অনলাইন আর তেল আর ভন্ডালে অনলাইনে কোনো একটা ইন্টারভিউ দিয়েছে, বুঝতে পারছিস? ওখানে চাকরিটা পেলো, আর চাকরি পাওয়ার প্রথম দিনই ওই 3 মাসের স্যালারি অগ্রিম হিসেবে দিয়েও দিল, মোটে 1,80,000 টাকা। মানে আবার কোন কোম্পানি? চাকরিতে জয়েনিং করার প্রথম দিনই 3 মাসের স্যালারি অগ্রিম 1,80,000 টাকা। তাহলে স্যালারি প্রতি মাসে করে কত পড়লো? এই তো 30,000 করে। বলো কি, 30 30 60,000 টাকা? মানে কি এক মাসের ভন্ডালার তেলের স্যালারি 60,000 টাকা, 60,000 করে 3 মাসের হলো 1,80,000 টাকা। সেই 1,80,000 টাকা প্রথম দিনই অ্যাডভান্স দিয়ে দিল। আবার কোন কোম্পানি? সেটাই তো জানি না, কোন কোম্পানিতে চাকরি পেয়েছে, কোথায় পেয়েছে সেটা জানি না। তবে জানি মোটামুটি ওই মেডিসিন কোম্পানি, বুঝতে পারছিস? আমাকে তো ভন্ডাল বললো না, আমি জিজ্ঞেস করেছি, আমাকে কিচ্ছু বললো না। বলে কিনা বাবা তুমি ওসব বুঝবা না, বলে কথাটা ঘুরিয়ে নিল। বলছি বউ, তুই কি জানিস ভন্ডাল কোন কোম্পানিতে চাকরি পেলো, কোথাকার কোম্পানি, কোন জায়গায় আছে? আমি জানি তো। আরে কাকিমা, তাহলে বলো না, মুখ বুঝে বন্ধ করে রইলে কেন? এমন কোন কোম্পানি, এত বড় কোন বিল্ডার কোম্পানি, যেই কোম্পানিতে চাকরি করার সঙ্গে সঙ্গে প্রথম দিনই 3 মাসের স্যালারি অগ্রিম দিয়ে দিল, তারপর 1,80,000 টাকা? বলো তো সেই কোম্পানিটার নাম বলো।
হে মা, আবার কি হলো? আবার কাঁদছো কেন কাকিমা? ও কাকিমা, নামটা শুধু বলো না, কান্নার এখানে কি আছে? আরে বউ, এখন কান্নাকাটি করলে হবে না তো। এখন একটু শক্ত রাখ, নিজের মনটাকে একটু শক্ত রাখ। আমি আছি তোর পাশে, দাদু আছে তোর পাশে, এবং কি গুগুদাও আছে তোর পাশে, বুঝতে পারিস? আর পাদু তো আছেই। এত চিন্তা করিস না। আমরা গিয়ে থানাতে এফআইআর করবানি, পুলিশ রিপোর্ট করবানি। তুই শুধু নামটা বল, কোন কোম্পানি? হ্যাঁ কাকিমা, তুমি চিন্তা করো না। আমার নাম দাদু, বুঝতে পেরেছো? পাদুর ভাই আমি। আমি আগে নামটা জানতে চাই। নামটা জানতে পারলে আসল রহস্যটা ধরতে পারবো, বুঝতে পেরেছো? কোন এমন কোম্পানি শালা প্রথম দিনই মোটামুটি 1,80,000 টাকা স্যালারি অগ্রিম দিয়ে দিল। শালা এরকম তো ফ্যাসিলিটি সরকারি চাকরি তো নেই। শালা রেলে চাকরি করলে তো এরকম হয় না, এয়ারপোর্টে চাকরি করলে এরকম হয় না। আবার মেডিসিন কোম্পানিতে চাকরি করে বলে 1,80,000 টাকা অ্যাডভান্স। মানে কোম্পানিটার নামটা শুধু বলো, নামের মধ্যে সব রহস্য লুকিয়ে আছে। ওই যে সেন কেমিক্যাল, ওই তোমার ভাইয়ের শ্বশুরের কোম্পানি। হ্যাঁ, কি বলছিস বউ? সেন কেমিক্যাল মানে কি পাদুর শ্বশুরের কোম্পানি? হ্যাঁ, ওই পাদুর শ্বশুরের কোম্পানি সেন কেমিক্যাল, ওই কোম্পানিতেই চাকরি পেয়েছে। ওই সেন কেমিক্যালের মোটামুটি নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওই সেন বাবুর এই ছোট ভাই নবীন সেন না কি সেন, উনি ইন্টারভিউ করেছে, বুঝতে পেরেছো? আর ওখান থেকে এই নবীন সেনই এই ভন্ডালকে আর তেলকে 1,80,000 টাকা 3 মাসের স্যালারি অগ্রিম দিয়েছে। ওই কথা তো ভন্ডাল বললো। এই তো আমার সন্দেহ তো একবার সঠিক নিশানায় গিয়ে পড়েছে। এটাই সন্দেহ করছিলাম। মানে ভাইপো, তুই সন্দেহ করছিস মানে তুই কি আগে থেকে জানতি নাকি? না, জানতাম না, তবে এটা ধারণা করেই ফেলেছিলাম। অমন দিলদার কোম্পানি ওই সেন কেমিক্যালই হবে, ওরকম শয়তান কাজ ওটাই করতে পারবে। এবার পুরো খেলাটা মাথায় ঢুকছে আমার। মানে খেলা মাথায় ঢুকছে মানে? পাদুর শ্বশুরের কোম্পানি কি এতই বাজে, এতই খারাপ? একটা কোম্পানিতে চাকরি করলে কি এরকম করতে হয়? আরে কিসের শ্বশুর, কিসের কোম্পানি? কার কথা বলছো? এখন এই সেন কেমিক্যাল আমার ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পাদু দাদার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো? মানে এই সেন কেমিক্যালের মালিক যে ভুটুল সেন, ভুটুল সেনের একমাত্র মেয়ে চম্পা সেনের সঙ্গে যে আমাদের পাদুর বিয়ে হয়েছিল, পাদুর যে বউ, ও কথা পুরানো হয়ে গেছে, অনেক পুরানো, বুঝতে পারিছো? তুমি তো ছিলে না ওখানে, অনেক কেলমা ঘটে গেছে। ঘটনা? ভাইপো, তুই কি বলছিস ভাইপো? একটু খুলে বল না। আরে বাবা, ওই মিস চম্পার সঙ্গে দাদার ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওই ডিভোর্স হওয়ার পরে এই দাদার যে মেয়ে ছেলেটাকে ভালোবাসতো, মানে কি তোরি বৌদি, ওনার সঙ্গে বিয়েও হয়ে গেছে। তুমি কোন দেশে আছো? বিয়ে হওয়ার পরে তো উনি তোরি বৌদির সঙ্গে এই মাকাও ঘুরতে গেছে হানিমুন হিসেবে, বুঝতে পারিছো? তাই বলেছিলাম দাদা ঘরে নেই, মাকাও গেছে। তবে তুমি চিন্তা করো না কাকিমা, কাকা, তোমরা চিন্তা করো না, খেলাটা আমার মাথায় একটু একটু করে পুরো ঢুকছে। এখন আমি এটা হ্যান্ডেল করবো, তুমি চিন্তা করো না। দাদা নেই তো কি হয়েছে, দাদার অপরকে প্রক্সি আমি দেবো, কোনো অসুবিধা নেই। বাবা যেহেতু অসুস্থ, বাবাকে এসবে আনা যাবে না, বুঝতে পেরেছো? কদিন আগে সবেমাত্র বাবার হার্ট সার্জারি হয়েছে, তারপরে গতকালকে মোটামুটি একটা আঘাতও পেয়েছে। এখন এসব বাবাকে কিচ্ছু জানানো যাবে না। তোমরা শুধু দোহাই রিকোয়েস্ট করছি, কিচ্ছু জানিও না, আমার উপর একটু ভরসা করো। ও নাদু, তুমি কি বলছো বাবা? একটু বুঝে শুনে বলছো তো। পাদু থাকলে একটু ভরসা করা যেত, বা দাদাও থাকলে একটু ভরসা করা যেত। তুমি কোনোদিন এসব নিয়ে ঘাটনি, সবেমাত্র হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছো, তুমি কোথায় চাকরির জন্য দৌড়দৌড়ি করবা? অযথা অযথা এইসব ঝামেলার মধ্যে পড়ছে কেন? তোমার কোনো অভিজ্ঞতা নেই তো, তুমি ওটা নিয়ে পারবা না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটার পিছনে আমার ভন্ডালার তেলের প্রাণ জড়িয়ে আছে, বুঝতে পেরেছো? একটু 19 থেকে 20 হলে মোটামুটি ওদের প্রাণ নিয়ে টানাটানি পড়বে, বুঝতে পেরেছো? আচ্ছা কাকিমা, আমাকে খুলে বলুন তো, একবারে মনে করে বলার চেষ্টা করুন। আপনি যে ফোনে যেসব কথা বলেছেন বা শুনেছেন, কি কি শুনেছেন একটু বলবেন আমাকে। মানে ওসব কথা জেনে তুমি করবা কি? আরে বলুন না, দেখি না কি করা যায়, একটু চেষ্টা করে দেখি না। হ্যাঁ, বলছি। ওই তো আমি প্রায় ঘন্টাখানেক আগে ভন্ডালের ফোনে ফোন করেছিলাম। ওই আমাদের মোটামুটি খেরের মধ্যে এই পলিথিন দেওয়ার জন্য, একটা পলিথিন নিয়ে আসার জন্য ফোন করেছিলাম, কিন্তু ফোন তুললো না অনেক সময়। কিন্তু আমি রিং করে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ফোনটা রিসিভ হলো। রিসিভ হওয়ার পরে অপর দিকে কেউ কথা বললো না, আমি শুধু হ্যালো 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 করতে থাকলাম। তবে হঠাৎ করে একটা কথা শুনি যে মোটামুটি তেল আর ভন্ডালকে ছাড়া যাবে না, ওরা সব গোপন তথ্য আমাদের জেনে ফেলেছে। তাছাড়া মোটামুটি ভন্ডাল আর তেলের কাছে আমাদের 1,80,000 টাকা স্যালারি হিসেবে অগ্রিম দেওয়া আছে। এদেরকে ছাড়তেও পারবো না, ছাড়লে পুলিশের কাছে গিয়ে সব বলে দিবে, আর মোটামুটি মারতেও পারবো না। এখন কি করা যায়? তারপরে অপর দিকে আরেকটা মোটা গলা সরে একজন ভদ্রলোক কথা বললো, মনে হয়েছিল এটা ভুটুল সেনের গলা, বুঝতে পারছো? উনি বলেছে ওদেরকে নাকি পাচার করে দেবে, পাচার করে কিডনি লিভারের ওদের ডাবল ডাবল দাম পাবে। ব্যাস এতটুকু শুনলাম। এরপরে ফোনটা টুইট 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 করে কেটে গেছে, মনে হয়েছে ব্যাটারি পুরো কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা, বলছিলাম কাকিমা, ভন্ডালের ফোন নাম্বারটা একটু দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ভাইপো, তুই কি করতেছিস? ফোন নাম্বার নিয়ে কি করার চেষ্টা করছিস? কিছুই তো বুঝতে পারছি না। আরে কাকা, একটু ধৈর্য ধরে দেখোই না, তোমার এই ছোট ভাইপোটা কি করতে পারে। পাদু দাদার পাওয়ার তো তুমি অলরেডি দেখিয়ে ফেলেছো, এখন আমারটার বাড়ি, একটু ধৈর্য ধরো। হ্যাঁ কাকিমা, নাম্বারটা বলুন। হ্যাঁ, নোট করো। 925266872829। 925266872829। এটা পাঠিয়ে দিলাম, সেন্ড। পাঠিয়ে দিলাম মানে কি করছিস তুই? কিছু বুঝতে পারছি না। ভন্ডালের নাম্বার দিয়ে কি করবি এখন? 1 মিনিট কাকা, 1 মিনিট। হ্যাঁ বলরাম, বলছিলাম কি, ওই একটা নাম্বার এই তোর ফোনে পাঠিয়েছিস, ওটাকে ইমিডিয়েটলি ট্র্যাক কর, কোথায় আছে এই ফোনটা বর্তমানে, কোথায় আছে, পাই টু পাই এর খবর আমার চাই। হ্যাঁ পেয়েছি। ওই নাম্বারটা ট্র্যাক করতে হবে। হ্যাঁ, ওই নাম্বারটা ইমিডিয়েটলি ট্র্যাক কর, কোথায় আছে, কোন অবস্থানে আছে, পাই টু পাই পুরো গুগল ম্যাপের লোকেশন আমার ফোনে ইমিডিয়েটলি পাঠা। ওকে, 5 মিনিট। আচ্ছা আমি হোল্ডে আছি, ফটাফট কর। বউ, বলরামটাকে
আমি কি বলবো? আমার চিন্তা এদিকে জ্বালায় প্রাণ চাইতেছে না, আর তোমার দিকে বললাম পড়িস। চুপ করে থাকো তো, চুপ থাকো, দেখো কি করে। কেসটা কি কিছু তো বুঝলাম না। নাদু ফোন নাম্বার নিয়ে কার কাছে বললো ট্রেক করার জন্য? আমার যতটুকু নলেজ আছে, এই মোটামুটি ফোন নাম্বার ট্রেকিং টেকিং এর একমাত্র অধিকার সরকার পুলিশের থাকে, গভর্নমেন্টের থাকে। এই নাদু কার কাছে দিলে ফোন নাম্বারটা? ও কি কোনো ভুল র্যাকেটের সঙ্গে জড়িত নাকি? পাদুর মতো মোটামুটি কিছু করতেছে নাকি লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, চেক কর, পাঠিয়ে দিয়েছি। বলছি কি, এই লোকেশনটা তো সেন কেমিক্যালের লোকেশন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হবে হবে। আর ওই কাজটা হয়েছে? কোনটা? ও, ওই যে সেন কেমিক্যালের এই নবীন সেনকে তুলে আনার কথা। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। না না, এই তো অফিস থেকে বেরোতে আসলাম, তোর ফোনটা আসলো, তাই মোটামুটি এখন যাবো। আচ্ছা ফটাফট, হাতে কিন্তু একদম সময় নেই। আরে হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তোর ডিপার্টমেন্টের পার্ট আছে না, তুই এত চিন্তা করিস না, হয়ে যাবে, সব হয়ে যাবে। ওকে ওকে। বলছি কাকিমা, তোমার সন্দেহ একবার সঠিক, বুঝতে পেরেছো? এই ভন্ডালের ফোন বর্তমানে এই সেন কেমিক্যালের আশেপাশেই আছে। আরে বাবা, সেটা তো আমিও জানি। ওই সেন কেমিক্যালে চাকরি করতো ভুটুল সেনা, নবীন সেনের গলা ফোনেও শুনেছি ওদের কিডনি লিভার বলে খুলে পাচার করবে। ওটা তো আমরা জানি। ওটার মধ্যে নতুন কি? এখন উপায় কি? ওদেরকে এখান থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা একটা করতে হবে, না হলে থানাতে গিয়ে এফআইআর করতে হবে। দুটো একটা করতে হবে, তাতে একদম সময় নেই। আরে সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাইপো আমাকে একটা কথা বলতো, একটা কনফিউশন। কিসের কনফিউশন? বলছি কি, তুই কাকে ফোন করলি? কাকে ফোন করে বলরাম বললি? এই বলরামটা কে? আর আমার যতটুকু নলেজ আছে, যতটুকু ইনফরমেশন আছে, মোটামুটি এই ফোন নাম্বার ট্রেকিং করার অধিকার একমাত্র পুলিশের থাকে, না হলে সরকারের কোনো উচ্চপদস্থ কর্মচারীদের থাকে। তুই কাদেরকে বললি যে মোটামুটি এই ফোনটা লোকেশনটা ট্রেকিং করতি? সত্যি কাকা, সত্যি তুমিও না পারো বটে। তোমার নিজের ছেলের প্রাণ ছুটিয়ে পড়িছে, আর তুমি এখানে আমার তদন্ত করছো? আমি কি করলাম কি করলাম ওসবে কান দিও না, বুঝতে পেরেছো? যা করেছি তোমাদের সাহায্য করার জন্যই করেছি। না রে, তোর কথাবার্তায় কেমন যেন একটা রহস্য লাগছে, বুঝতে পারছিস? তুই কাকে ফোন করলি, ফোন করে বললি বলরাম, মনে হচ্ছে যেমন তোর নিজের নাম তুই বললি, ইন্ট্রোডিউস করলি আরেকজনকে। তার উপর দিকে বললি যে তুই মোটামুটি রে চেকিং করার জন্য অর্ডার দিলি, আর 5 মিনিটের ভিতরে তোকে লোকেশন বলে দিল। আরে নাদু, তুমি না পারো বটে। এই লোকটা এত বিচিকিচ্ছা লোক, কি আর বলবো। মোটামুটি নিজের ছেলের প্রাণ নিয়ে ছুটাছুটি পড়েছে, ও এখন গোয়েন্দাগিরি করতেছে। আরে বলেই দাও না, সত্যি কথাটা বলে দাও না, ওর সামনে কিছু ভুল করতে পারবে না তুমি। তোমাকে যত সময় বলাবে না, অত সময় তোমার সঙ্গে ঘেঁচর 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 করবে। অযথা আমার ছেলেটা খোঁজার জন্য সময়টা নষ্ট হবে, তুমি বলেই দাও। আরে কাকা, ওই যে বলরাম বললাম, ওটা হচ্ছে কি আমার বন্ধু, বুঝতে পেরেছো? বলরাম বলে ওকে ডাকলাম আমি। আর আমার বন্ধু বলরাম, ও হচ্ছে কি এই শহরের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকার। আমার সঙ্গে পড়াশোনা কমপ্লিট করে মোটামুটি হ্যাকিং কোর্সে ঢুকিছে। ও এখন সামান্য কাজ করতে পারে, ভালো ভালো প্রফেশনাল হ্যাকিং করতে পারে। তাই ওকে ফোন নাম্বারটা দিয়ে বললাম যে তুই মোটামুটি ওই ফোন নাম্বারটা ট্রেকিং কর। তাই ঝট করে ট্রেকিং করে আমাকে মোটামুটি বলে দিছে ওই ফোন নাম্বারটা বর্তমানে ওর নাম ভন্ডালের ফোন, ওই এই সেন কেমিক্যালের ফ্যাক্টরিতে গোডাউনে এখনো পড়ে আছে। ওটাই বেশ। ও আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, সত্যিটা জানিস তো? পেট ভরিছে, পেটে ভাত হজম হয়েছে। সারা দোকান থেকে এসেছে তখন গোয়েন্দাগিরি করতেই আছে করতেই আছে। এদিকে আমার ছেলে আর তেল কি যে করতেছে কিচ্ছু বুঝতে পারতেছি না। কেমন করে বাঁচাবো, কোনো নাই চান্স। আর ইনি বসে যে গোয়েন্দাগিরি করতে বলছি। এবার 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 আর ভয় নেই, এবার কোনো চিন্তা নেই, হয়ে যাবে, সব হয়ে যাবে। এই জায়গাটা কত সুন্দর না, একবার শান্ত সৃষ্ট, মোটামুটি এই জায়গাতে থাকলি একবার মন পুরো প্রফুল্লিত শান্ত হয়ে যায়। হ্যাঁ, তা যা বলেছেন একদম ঠিক। এরকম জায়গাতে থাকা একটা ভাগ্যের ব্যাপার, বুঝতে পারছেন? কত সুন্দর জায়গা, একবার নিরিবিলি শান্ত, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো হাল্লা চিক্কি নেই, একবারে মোটামুটি মন শান্তি হয়ে যায় একবারে পুরো। বলছি কি, আর কতক্ষণ এখানে রুমের ভিতরে বসে থাকবো বলুন তো? আমরা এখানে ঘুরতে এসেছি, মাকাও শহরটা একটু দেখলে হয় না? আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, চিড়িয়াখানা আছে, চলুন না ওই জায়গায় ঘুরতে যাই। আরে বাবা, ঘুরতে তো যাবো, এই তো সবেমাত্র রুমে ঢুকেছি, এই রুমের এসিটা অন করেছি, একটু এসির মধ্যে ঠান্ডা বাতাস খাই, খেয়ে মোটামুটি একটু বিশ্রাম করি, বিশ্রাম করে তারপরে বিকেল দিকে না হয় বেরোবো। হ্যাঁ, সেটা অবশ্য মন্দ কথা বলেননি, এটা অবশ্য করলেই হয়। ও আচ্ছা ঠিক আছে, বিকাল দিকে বেরোবানি। কিন্তু এখন কিছু খাবো না? পেটে যে খিদা লাগিছে অনেক, পেটে ইন্দুর দৌড়দৌড়ি করতেছে তো। আরে খাবো খাবো, নিশ্চয়ই খাবো। এই তো আমি ফোনে অর্ডার করেছি, এই ঢুকে পড়বে, এক্ষুনি নিয়ে আসবে অর্ডারটা। ও, আপনি অলরেডি অর্ডার করে ফেলেছেন? করে ফেলেছি। ওই তুমি যখন বাথরুমে আগু করতে গেলা, তখন ওই ফাঁক দিয়ে মোটামুটি আমি সব খাবার অর্ডার করেছি। তা কি কি করলেন ওটা শুনি? এই তো বেশি কিছু নয়, এই ভাত আর ঝাল আর আলু ভাজা, বেগুন ভাজা আর বেগুন ভর্তা আর ইলিশ চচ্চড়া, আর এইদিকে একটা চিকেন বিরিয়ানি, বেশ। আর হ্যাঁ, এই 2 বোতল মিনারেল ওয়াটার। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এত কিছু খাবার আপনি অর্ডার করলেন, এগুলি কে খাবে শুনি? কেন, আমরা দুজনে। আমরা দুজনে এতগুলি খাবার? খাবারের মেনু, খাবারের আইটেমের কোয়ান্টিটি দেখে তো মনে হচ্ছে না আমাদের দুজনের লাগবে এতটা। এতগুলি খাবে কে? আরে বাবা, আমি খাবো, কোনো অসুবিধা নেই, আমার অনেক ক্ষুধা লাগিছে, বুঝতে পেরেছো? এই তার জন্য একটু বেশি বেশি করে অর্ডার করেছি। শালা বললি হবে না, এই কাকে বিয়ে করলাম, এত পুরো রাক্ষসের বংশ। শালা ঘরে উঠতে বসে শুধু খাতি 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 থাকে, এখানে এসে শুধু খাতি খাতি। এত কিছু অর্ডার করেছি, আবার বলে কিনা একা একা খাবে বলে সব। এখানে খেলি তো এখানে ঠিক হয়ে পড়ে যাবে, আবার ঘুরবে কোন? কিছু কি বলিস? না না, কোথায় কোথায়, কিছু না তো। বলছি কি, এতগুলি খাবার যদি আপনি একাই খান, তাহলে তো একসাথে পেট ছুটবে, আর পেট ছুটলে শুধু মোটামুটি হাগু করতে যেতে হবে। আপনি ঘুরবেন না হাগু করবেন শুধু? এত ভাবতে হবে না, আমার খাবারের উপরে একদম নজর দিবা না, বুঝতে পেরেছো? আমি একটা জিনিসই পছন্দ করি না, একবারে অপছন্দের। আমার খাবারের উপরে যে নজর দেয় তাকে কিন্তু আমি ছাড়ি না, বুঝতে পেরেছো? তাই খবরদার বলছি, আমার খাবারের উপরে যদি দ্বিতীয়বার নজর দিয়েছো, তাহলে তোমাকে কিন্তু এখানে পুরো গুঁতে ফেলবো। বলছি ম্যাডাম আসবো? কে?
এই তো রুম সার্ভিস টিটু, খাবারের অর্ডার একটা ছিল, খাবারটা নিয়ে এসেছি। ও খাবার, কিন্তু এই খাবারটা তো নিয়ে আসার কথা ছিল নিখিলের। এই টিটু, আপনি আবার কে? ও নিখিল একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আমাকে বলিছে ওর কাজটা যদি আমি করে দিই, তাই আমি এসেছি। এখন কি আসবো? আরে আসুন আসুন, পেটের মধ্যে একটু দৌড়াদৌড়ি করতেছে, সেই কখন থেকে খাবারের জন্য অপেক্ষা করে বসে আছি, আবার আপনি বলছেন ঢুকবো। আরে ঢুকে পড়ুন, দরজা খোলাই আছে। ওকে ওকে। এই যা সর্বনাশ করেছি রে, কচর মচর করতেছে। ও বাবারে, কি হলো? জানি না তো, ওই একটু আগে হাগু করে পেট পরিষ্কার করে আসলাম। ভাবলাম এই পেট পরিষ্কার করেছি খালি পেটে, এখন ভরপুর খাবো, আবার পেটে মুচড় মারিছে। ঠিক হয়েছে, ভালো হয়েছে। দেখিছো আমার খাবারের উপরে শুধু শুধু কোন নজর দিচ্ছিলে, এখন নিজেরই পেট খারাপ হয়ে গেছে। যাও, কি করবা, পটাপট করে যাও, আবার এখানে হেগে দিও না। বলছি বউ, আমি পটাপট করে একটু হেগে আসি, তুমি খাওয়াটা শুরু করো। কিন্তু আমার জন্য একটু রেখো, বুঝতে পেরেছো? সব যদি আবার ছাপ করো না। ওরে বাবা রে বাবা, কচর মচর করতেছে রে, কি করি? ওরে ভালো হয়েছে, ঠিক হয়েছে। আমার খাবারের উপর শুধু শুধু কোন নজর দিচ্ছিল তো, তাই তো লোকেরা বলে পরের জন্য গর্ত খুললে সেই গর্ততে নিজেই পরে মরতে হয়। হয়েছে তো হয়েছে, পেট খারাপ হয়েছে, এখন খুব ভালো হয়েছে। বলছি ম্যাডাম আসবো? হ্যাঁ আসো। কি এখন কি তুমি বললে? তোমার কথার গলার আওয়াজ শুনলাম আমি। হ্যাঁ আমি তো বললাম। ও বাবা, কি তুমি তোমার নাম কি টিটু? আমার নামই টিটু। তালি তোমার নামের সঙ্গে তো তোমার গলার আওয়াজটা খেপ খাচ্ছে, কিন্তু এই বডি তারপর জামা কাপড় চোপড় খেপ খাচ্ছে না তো। তোমার চুল লম্বা লম্বা মেয়ে ছেলের মতো, তোমাকে তো দেখতে মেয়ে ছেলে লাগে, মানে কি আমার মতো লাগে। তোমার গলার আওয়াজ এরকম পুরুষ মানুষের মতো কেন, আর নামটা এরকম টিটু, মানে কি পুরুষ মানুষ? ব্যাপারটা কিছু বুঝলাম না। আর বলবেন না ম্যাডাম, কি যে বলবো, সে কি প্রশ্ন প্রতিটা দিন আমাকে শুনতে হয়। তার জন্য কতবার চেয়েছিলাম চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু কি করবো, অসহায় ঘর, অসহায় মেয়ে ছেলে মানুষ। চাকরি ছাড়লেই খাবো কি, সংসার করবো কি দিয়ে? টাকা পয়সার কত দরকার, তার জন্য বাধ্য হয়ে এরকম সবার কথা শুনে চাকরিটা করতে হচ্ছে আমাকে। না না, মানে বুঝলাম না ব্যাপারটা। তোমার গলার আওয়াজ এরকম পুরুষ মানুষের মতো, নামও পুরুষ মানুষের মতো, আবার বেশ পোশাক মেয়ে ছেলের মতো, আবার চুলও লম্বা লম্বা, আবার বলছে এরকম কথা শুনতে, মানে কি বলছে কিছু তো বুঝতে পারছি না। একটু খুলে বলো তো বনু, কি হয়েছে? আর বলবেন না, এরকম অবাগী যদি পৃথিবীর বুকে আর জন্ম না নেয়, আমার মতো অবাগী যদি থাকে কেউ, তাহলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও যাতে মুক্তি পেয়ে যাক। এই অবাগী জীবন আর বাঁচা হয় না, অনেক কষ্ট গো, অনেক কষ্ট। বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে কি? আরে কান্না বন্ধ করো, কি হলো কি বলো তো? আসো আসো, ওখানে বসো, বসে কথা বলো। বলছি কি ম্যাডাম, মোটামুটি আপনার খাবারটা একটু বের করে দিই। আরে বাবা, খাওয়াটার পরে আগে তোমার কাহিনীটা শুনি। তোমার কাহিনীটা শুনে অনেক কষ্ট লাগছে, যা বুঝতে পারছি নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো অঘটন ঘটিয়েছে। আগে বলো, খাওয়া দাওয়ার পরে তুমি আগে তোমার কাহিনীটা বলো তো, কি হলো কি? আরে ম্যাডাম, আমার কাহিনী আর শুনে করবেন কি? আমার কাহিনীতে রসকস নেই, বুঝতে পারছি না, অবাগীর কাহিনী শুনে কোনো লাভ নেই। আপনি বরং মোটামুটি ফটফট করে খাওয়াটা খেয়ে নিন, নাহলে আমাকে নিচে জবাব দিতে হবে তো। ও আচ্ছা, নিচে জবাব দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খুলে মোটামুটি খাওয়াটা দুটা প্লেটে বার করো, করতে করতে তুমি কথাটা বলো, তোমার কাহিনীটা বলো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ বলো, তোমার গলার আওয়াজটা এরকম কেন, নাকি জন্মের থেকে? সেসব কথা পরে হবে ম্যাডাম, আগে নিন, খেয়ে নিন, অনেক সময় হয়েছে, আমাকে এবার বাসায় ফিরতে হবে, টাইম মতো না ফিরতে পারলে ওষুধ খাতে পারবো না, ওষুধ না খেলেই মোটামুটি আরো জ্বালা। আপনি ফটাফট করে খেয়ে ফেলুন, খেলি আপনাদের সার্ভিসটা করা হলি না আমি চলে যাবানি। বলছি ম্যাডাম, এই স্যারের প্লেটটা কোথায় রাখবো? স্যার কোথায়? স্যারকে যে দেখছি না। আর বলো না, উনি হাগু করতে করতে যাচ্ছে ওনার দিন, বুঝতে পারছো? আবার পর থেকে কি হাবি জাবি খাইছে, খেয়ে পেট ভালো থেকে ছুটিছে, একটু পরে পরে ঘটি বাটি নিয়ে দৌড়ে শুধু। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, দাদার প্লেটটা নিচে রেখে দিই, উনি আসলে খাবে না? না না, নিচে রাখার দরকার নেই, ওই টেবিলের উপরে রেখে দাও। ওকে ওকে, নিন ম্যাডাম, আপনার খাওয়াটা কমপ্লিট করে আমাকে মোটামুটি একটা নিজের ইচ্ছা অনুমতি রেটিং করে দেবেন, তাহলেই হচ্ছে, আমি আমার বাড়ি ফিরতে পারবো। আরে বাবা, সেসব না হয় পরে, রেটিং ফিটিং তো দিয়ে দেবানি, কোনো অসুবিধা নেই। আমি খাচ্ছি, খাতি তোমার গল্পটা একটু বলো তো, তোমার গলার আওয়াজ এরকম, তারপরে মোটামুটি ফেস কাটিং এরকম, এদিকে মোটামুটি বডি ল্যাঙ্গুয়েজ মেয়ে ছেলের মতো, আবার গলার আওয়াজ পুরুষ মানুষের মতো, ব্যাপারটা বুঝলাম না, একটু কাহিনীটাকে একটু খুলে বলো তো। কাহিনী আর কি, ওই কাহিনী প্রথম ছিল তোকে পটল তুলানো, তোকে আর তোর বোরকে পটল তুলানো, কিন্তু তোকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই ভাবিছি মোটামুটি তোকে পটল না তুলিয়ে একেবারে অজ্ঞান করে দেবো, অজ্ঞান করে তোর বর থেকে তোকে কেড়ে নিয়ে আমার আড্ডায় নিয়ে যাবো, নিয়ে তোর সঙ্গে বিয়ে করবো, বুঝতে পারিস? তারপরে হবে আসল ঝামেলা, আসল হানিমুন। এখন শুধু মঙ্গল মঙ্গল, খাবারটা আগে একটু খেয়ে নে, খেলেই অজ্ঞান, তোর বর আবার আগে আগে আমি তাকে তুলে নিয়ে উদো, আবার বর এক সেকেন্ডে আরেক ঝামেলা। কি হলো, হাসছো যে? ভেরি টেস্টি, ভেরি টেস্টি। ওয়াও ওয়াও ওয়াও, লেগ পিসটা তো কি লেগ পিস, একবার মাল মশলা মেটেরিয়ালস একবার পুরো একুরেট। আচ্ছা বলো না, তোমার সঙ্গে কাহিনীটা কি হয়েছে? আমার সঙ্গে লুকোনোর কি? তুমিও মেয়ে ছেলে মানুষ, আমিও মেয়ে ছেলে মানুষ, ওখানে লুকোনোর কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, বলো না বলো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যখন এত করে অনুরোধ করছেন, প্লিজ প্লিজ বলতেছেন, বলছি, বুকের মধ্যে পাথরটা রেখে শুনবেন এই অপহারীর গল্প।
আসলে ঘটনাটা হয়েছে কি, এই মোটামুটি 2-3 বছর আগে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, বুঝতে পারছেন? ওই ছেলেটা আমাকে ভালোবাসেনি। আমি তাকে কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটা আমার টাকা পয়সার পিছনে পড়েছিল, বুঝতে পারছেন? ওই দিন ফোনে রিচার্জ দাও, ওই দিন নতুন ফোন কিনে দাও, ওই দিন ওই জুতো কিনে দাও, ওই দিন এই প্যান্ট কিনে দাও, জামা কিনে দাও, শুধু ফরমাইশ আর ফরমাইশ। কিন্তু আমি তো মুগ্ধ ছিলাম, হ্যাঁ, আমি তো বোকা মেয়ে ছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি প্রথমে। ওর পিছনে অনেক টাকা ঢালিছি, বুঝতে পারছেন? দিন দিন শুধু টাকা ইনভেস্টমেন্ট, টাকা ইনভেস্টমেন্ট। আমি ওর প্রেমে পুরো পাগল ছিলাম, কিন্তু ওই ছেলেটা তো আমার পয়সার পিছনে পড়েছিল, কি আর বলবো। কি এরকম ঘটেছিল? এরকম ছেলে পুরুষ থাকে? থাকে মানে? ও ম্যাডাম, আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না আপনি এরকম ছেলে মানুষ কোনোদিনও দেখেছেন বলে। না, সত্যি বলতে কি, আমি জীবনে একটা ছেলেকেই ভালোবেসেছিলাম, ওই ছেলেকেই বিয়ে করেছি। ভাগ্যিস ভালো ওই ছেলে এরকম না, গরিব হতে পারে কিন্তু ওর মনটা বড় পরিষ্কার, মনটা বড়, বিশাল বড়। বাহ, তাহলে তো আপনি অনেক ভাগ্যবান। স্যার যদি সত্যি সত্যি এরকম হয়ে থাকে তাহলে আপনার মঙ্গল হবে। কিন্তু ম্যাডাম, সবার সঙ্গে যে এরকমটাই ঘটবে তার তো নাই গ্যারেন্টি, বুঝতে পারছেন আমার কথাটা? ঠিক আমার সঙ্গে ঘটেছিল, আর আমার কপালে জুটেছিল একটা অকর্মার ঢিকি। সারাদিন শুধু বাংলা খাতি থাকে, বিড়ি সিগারেট খাতি থাকে, আর কাম কর্ম কিচ্ছু করে না, শুধু আমার পকেট মানি নিয়ে নিজের পকেট ভরে, বুঝতে পারছেন? আর যেদিন যেটা লাগে শুধু আমার কাছে ফরমাইশ করে, আর আমিও বোকামি সব দিয়ে গেছি। হঠাৎ করে একদিন ধরা পড়েছে হাতে নাতে, আরেকটা মেয়ে ছেলের সঙ্গে লাইন করতেছে, বুঝতে পারছেন? সরু লাইন। আর হাতে নাতে ধরার পরে আমাকে কি একটা অ্যাসিড খাওয়াই দিচ্ছে জুজ্জুবস্তি করে, যাতে করে মোটামুটি আমি কার কাছে গিয়ে ওর নামে স্বীকার করতে পারি, ওর নামে মোটামুটি কমপ্লেন করতে পারি না। জানে ওর নামে যদি কমপ্লেন করি তাহলে ছেলে মানুষ তো ওকেই ধরবে, ওকে সবাই দোষাদোষি করবে। তাই নিজেকে বাঁচানোর জন্য জুজ্জুবস্তি করে আমাকে কি একটা কেমিক্যাল খাইয়ে দিচ্ছে, যাতে করে আমার গলার আওয়াজটা চলে যায়। কিন্তু গলার আওয়াজটা যাই মঙ্গল মতো যায়নি। গলার আওয়াজটা না যাওয়ার কারণে ওর উল্টে মোটামুটি আমার আওয়াজটা পুরুষ মানুষের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরের থেকে মোটামুটি আমার আওয়াজটা এরকম, মেয়ে ছেলের জায়গাতে আমার গলার আওয়াজটা পুরুষ মানুষের মতো হয়ে গেছে। আর কি বলবো ম্যাডাম, তারপরের দিন থেকে আমার মা বাবা আমাকে অস্বীকার করেছে, তেজ্যপুত্রী করেছে। আমার জায়গার যাওয়া নেই। তারপরে মোটামুটি রাস্তাঘাটে ঘুরতে ওই এখানে একটা চাকরি জোগাড় করলাম, আর এখন থেকে মোটামুটি নিজের ইনকামই টেনে টুনে যাচ্ছি আর কি। পুরা কপাল বাকি, কি আর বলবো। কি বলছো কি তুমি? আমি তো জানতাম আমার হাতে যদি এরকম হারামজাদা পড়তো, শালা, একবার মেরে পুরো চিন্তা পুঁতে দিতাম। কটার মতন টেস্টি টেস্টি। বাহ, কত সুন্দর করে পটপট করে কাহিনীটা বানিয়ে ফেললাম। একসঙ্গে সন্দেহ করলো না। খা খা খা, খেয়ে অজ্ঞান হ, তোকে নিয়ে আমি পলাই। কি হচ্ছে? আমার মাথা ভন ভন করছে যে। মারিস। এই তো হয়ে গেছে, এবার আমার পলা। ভাগ্যিস ভালো ওই নবীন স্যারের কথায় মোটামুটি আমি ওদেরকে বিষ খাওয়ার মিলাই দিইনি। যদি মোটামুটি ফট করে মিলিয়ে দিতাম, খেয়ে যদি পটল তুলে যেত, তাহলে এত সুন্দরবতী মোটামুটি পরীর মতো মেয়ে ছেলে আমার কপালে জুটতো। সারা টুকটুকি লাল পরীর মতো, ওটাকে কেমন করে মারবো? নবীন স্যারও নাকি যে বলে। কি আপনি কে? আপনি আমাদের ঘরের মধ্যে ঢুকলেন কেমন করে? কি বলরাম? বলরাম স্যার, আপনি এখানে? বলরাম মানে? কে বলরাম? আর আপনার গলার আওয়াজটা এরকম কেন? আপনাকে দেখতে শুনতে তো মেয়ে ছেলে মনে হচ্ছে, গলার আওয়াজটা পুরুষের মতো মানে? ও, বুঝতে পারছি, নিশ্চয়ই কিছু ঘাপলা আছে। কি তোর দিবি আপনি অজ্ঞান এরকম অবস্থায়? আরে এসব কি? মাটির মধ্যে খাওয়ার থালি পড়ে আছে মানে ব্যাপারটা কি? এই সত্যি করে বলুন তো, আপনি কে? কোন উদ্দেশ্যে আমাদের ঘরে ঢুকেছেন? আপনি খাবার নিয়ে এসেছেন, খাবারটা মাটির মধ্যে পড়ে রয়েছে, অথচ এই তরি দিবি অজ্ঞান মানে? খাবার কে কি অজ্ঞান হয়ে গেছে? আর আপনার গলার আওয়াজটা এরকম কেন, পুরুষ মানুষের মতো কেন? আর এই বলরামটাই কে? বলছি স্যার, আমার ভুল হয়েছে, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হয়েছে। বললাম না সরি। আমি বলছি কি, আমি আসি। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। পালালে পালা, পুরো আন্ডারওয়ার্ল্ড যার থেকে কাঁপে, যার নাম শুনলে মোটামুটি একবার ক্রাইম করা ছেড়ে দেয়, সন্ন্যাসী হয়ে যায়, সেই আন্ডারওয়ার্ল্ড আমার সামনে। শালা, আমারও কি পুরা কপাল, হোয়াটসঅ্যাপে শালা এই ফটোটা ডাউনলোড হলো না, শুধু এই মেয়ে ছেলেটা ডাউনলোড হলো। এটা যদি আগে ডাউনলোড হয়ে যেত তাহলে তো আমি আগে জেনে যেতাম। শালা পুরা কপাল রে, পুরা কপাল। পালারে পালা। যাবেন না? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? সত্যি করে বলুন, আমার বউকে আপনি কি খাইয়েছেন? অজ্ঞান হয়ে পড়ে আছে, আপনার মধ্যে রহস্য, এরকম কথাবার্তা বলছেন, নিশ্চয়ই কিছু ঘাপলা আছে। যাবেন না বলছি, যাবেন না? দেখিস পালিয়েছে কেমন করে? নিশ্চয়ই কিছু ঘাপলা আছে। একটু সময়ের জন্য শুধু হাগু করতে কি গেলাম, এখানে 7 কাণ্ড রামায়ণ পুরো ঘটে গেছে। আর ভাগ্যিস যদি মোটামুটি আর 2 মিনিট পরে আসলে কি জানি কি হয়ে যেত। ও তরি দিবি, কি হলো? আরে উঠুন না, কি উঠুন না, এই সবেমাত্র তো আপনাকে সজাগ হয়ে গেলাম, আমার উপর হাসাহাসি করলেন। আমি বলে হাগু করতে পারলাম না, কি করতে পারলাম না, এখন সবেমাত্র আবার অজ্ঞান হয়ে গেলেন। উঠুন না, উঠুন। আমি কোথায়? আমার কি হয়েছিল? যাক, এই তো জ্ঞানটা ফিরেছে। আপনি হোটেলের রুমে, আমি তো হাগু করতে আসলাম, আপনার কি হলো? আপনি খাওয়াটা খেয়ে কি অজ্ঞান হয়ে গেলেন? না, কে বলেছে? আমি খাওয়া খেয়ে কোথায় অজ্ঞান হলাম? ওই মোটামুটি অনেকক্ষণ ধরে পেটে কোথাও ছিল তো, তাই পেটের মধ্যে অ্যাসিডটা একটু বেড়ে গেছিল, বুঝতে পেরেছো? ওই অ্যাসিডের জ্বালায় মনে হয় অজ্ঞান হয়ে গেছিলাম। আমি তো খাওয়ার মুখেই দিইনি। ও আচ্ছা, আপনি খাওয়ার মুখেই দিননি? তাই তো বলি, এই ব্যক্তিটা কে আসলো? মেয়ে ছেলে মানুষ, গলার আওয়াজ আবার পুরুষের মতো। আমি ভাবিছি আর ওই নাকি কিছু করেছে, খাওয়ার মধ্যে বিষ মিলানো নাকি, তাই আপনি অজ্ঞান হলেন। আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম। ও হ্যাঁ, ভালো কথা তো। উনি কোথায় গেল?
জানি না তো, ও আমাকে দেখি উনি পালালো। আমি মনে হয় ভাবছি আপনাকে অজ্ঞান টজ্ঞান করে দিল নাকি, আমি তো আর জানো তাক বলেছি, তাই মনে হয় আমাকে ভয় পেয়ে ছুটে পালালো। এই যা সারিছে রে, আবার কচর মচর। ও মা গো, ও তোর দিবি, আমি একটু হেগে আসি। হ্যাঁ বুঝেছি বুঝেছি, এই সম্পূর্ণ বিরিয়ানি আমি খাই না মানি, তোমার আর খাতি হবে না। তুমি শুধু মোটামুটি বাথরুমে দৌড়াদৌড়ি করো, এই ঘটি বাটি নিয়ে শুধু দৌড়াদৌড়ি করো। সকালে কতবার বলেছি হাবি জাবি খেয়ে না, হাবি জাবি খেয়ে না, পচার 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 করে শুধু গিয়েছো। এখন আনলোডিং করো। কচর মচর কচর মচর। মাগো ঢং করে না, এসব নিয়ে ঢং করিয়েন না। ঢং, ঢংটা কি জিনিস আমি তো সেটা বুঝতে পারছি না। আমার লোকে ঢং হচ্ছে না ঢঙ্গের সঙ্গে আমি হচ্ছি, এটা তো সারা ধরে উঠতে পারতেছি না। আমি স্পষ্ট শুনলাম এই ভদ্রলোকটা, হ্যাঁ আমার স্বামীকে মানে কি পাদুকে বলরাম বললো, আবার মোটামুটি পাদুর চেহারা দেখে পালালো। তার মানে কি হলো ঘটনাটা, ব্যাপারটা? বলরামকে দেখে পালালো মানে কি পাদুকে বলরাম ভেবে ওটাকে দেখে পালালো, না পাদুকে পাদু দেখে পালালো? কিছু বুঝে উঠতে পারতেছি না। আরে বাবা আপনারা কেন বুঝতে পারছেন না? এখানে পারমিশন ছাড়া ঢুকো যায় না। আপনারা কে কোথা থেকে এসেছেন কোনো আইডেন্টি প্রুফ না দিলে আমি ঢুকতে দেবো না। এটা আমার ডিউটি, বুঝতে পারছেন? এটা সেন কেমিক্যালের গোপন রহস্য, এখানে ঢুকা একবার নিষেধ। তারপরে আপনারা বাইরের লোক, কোথা থেকে এসেছেন কোথা থেকে যাবেন কি করবেন তা না জেনে শুনে একদম ঢুকে যাবে না, পারমিশন দেওয়া পুরো নিষেধ। হ্যাঁ আমি বলছি কি, দে না ঢাস করে একটা চর মার শালা। হ্যাঁ আমাদেরকে পথ আটকাবে, এরপরে এক লাঠিতে পুরো পেটের নাড়ি বুড়ি পুরো বাইরে করে দে না। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছিস কি? শালা বিয়াদব হতচ্ছাড়া শয়তান বজ্জাত। একটা মেয়ে ছেলের সঙ্গে কিরকম করে কথা বলতে হয় এটা তোমরা শিখোনি? আমি একটা মেয়ে ছেলে মানুষ, তুমি আমাকে বলছো লাঠি মারবা ঘুষি মারবা নাকে বড়ি সরি বের করে দেবা? আয় তো দিকে তোর কত বাপের ক্ষমতা চায়। আমার নাম মায়া, বুঝতে পারছিস? আমার মায়ের মধ্যে এমন করে ফাঁসাবো শালা কেল করতে পাবি না, বুঝতে পারলি? যা তো দিকে যা, তোদের কোন বাপের দম আছে যা তো দেখি, তোদের বুকের পাটার মধ্যে কতটুকু দম আছে আজকে আমিও দেখতে চাই। আমার নাম মায়া, এদিক থেকে যদি পার হতে হয় তাহলে আমার শরীরের উপর দিকে যেতে হবে। যা, আমি পথ আটকেছি। এই যে ম্যাডাম অযথা অযথা নিজের কষ্ট বাড়াবেন না, বুঝতে পারছেন? আপনারা জানেন আমরা কে? হ্যাঁ না জেনে শুনে পথ আটকাচ্ছেন যে, আফটার অল এটা আমাদের ডিউটি, বুঝতে পারছেন? আমাদের ডিউটি থেকে আপনারা বঞ্চিত করতে পারেন না, না হলে আপনার নামে কোন কোন ধারা যে পড়বে কোনো গ্যারেন্টি নেই। সরুন বলছি, আমাদের পথ ছাড়ুন বলছি। শালা খবিসের করে খবিস, বেত্তমিজ ছেলে। আমি এখানে পথ আটকে দাঁড়িয়ে রয়েছি, আমি আমার ডিউটি করতেছি, ও আমাকে বলতেছে সরে যাবো। আয় তো দিকে সরা, আমার গায়ে একটা টাচ করে দেখ, তারপর তোর নামে কোন কোন ধারা লাগাই দেখ। মানহানির কেস করবো, হ্যারাসমেন্টের কেস করবো, টর্চারের কেস করবো, তখন বুঝবি ছেলা একটা মেয়ে ছেলের কত পাওয়ার থাকতে পারে। এই যে মেয়ে ছেলে লোকেরা কি এমনি সাথে সাথে বলে? এই মেয়ে ছেলের বুদ্ধি আটুর নিচে এক করে থাকে। আজকে একটা হাতে নাতে প্রমাণ পেলাম। এই যে মিস্টার, আপনার কোনো রাইট নেই, কোনো অধিকার নেই আমাকে এরকম অপমান করার। এই যে লাল কুর্তিওয়ালা ছেলে, তোর বন্ধুকে বুঝা আমাকে অপমান করতেছে, বুঝতে পারছিস? তোর নামে কেমন করে কেস করবো, এমন করে ফাঁসাবো, তখন টের পাবি। কাদের কাছে কেস করবেন? ওই ভারী জুড়ে পুলিশের কাছে তো করেন গিয়ে, যান করেন। কি তোরা ভয় পাস না? পুলিশকে ভয় পাস না? ভারী দুষ্টু ছেলে তো তোরা। দুষ্টু কিনা ফুষ্টু সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ ওই পুলিশের কথা বললে না, পুলিশ থেকে বড় পাওয়ার আমাদের কাছে আছে। মানে? মানে উই আর ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। মানে মানে হচ্ছে গিয়ে আপনাদের ওই নবীন স্যারকে তুলতে এসেছি, বুঝতে পারছেন? ওনার নামে অভিযোগ আছে, ওনার নামে এফআইআর হয়েছে, ও আমাদের একটা কেস সলভ করতে গিয়ে ওনার নামটা উঠিছে, বুঝতে পারছেন? তাই আপনার স্যারকে এই মোটামুটি তুলতে এসেছি। আর যদি বেশি কথা বলেন আপনাকেও তুলে নেবানি, আর বেশি যদি সন্দেহ মনে হয় এই জায়গাটা, ওই জায়গাটাকে পুরো সিল করে দেবো, বুঝতে পারছেন? তাই ভালো ভালো বলছি আমাদের পর থেকে সরুন, আমাদের কাজটা করতে দেন। স্যার, আমি তো জানি না, আমাকে ক্ষমা করে দিন। আপনাদেরকে আমি ধরতে পারিনি, চিনতে পারিনি। এরকম সিভিল ড্রেসে আসলে কি বুঝবো? এই যে ম্যাডাম শুনুন, আমাদের ডিউটিটা হচ্ছে রহস্যময় ডিউটি, বুঝতে পারছেন? আমরা যদি ড্রেস কোড পরে থাকি তাহলে তো সাধারণ জনগণ আর সাধারণ পাবলিক আমাদেরকে অনায়াসেই চিনে ফেলবে। আমরা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট, আমরা গোপন থেকে কাজ করি, আমাদের কেস সলভ করি, বুঝতে পারছেন? এখন বেশি কথা বলবেন না, এবার বলুন আপনাদের এই গোডাউনটা কোন দিকে, আর এই নবীন স্যার কোথায় আছে? বুঝেছি, বলছি কি ওই আমার পিছনটা ওদিকে রাইটে। ওকে ওকে। বলছি কি স্যার, একটা রিকোয়েস্ট করি। কি? আমি বলছিলাম কি, আমি কি বাড়িতে যেতে পারি? না অনেকক্ষণ তো হয়ে গেল, 8টা প্রায় বেজে গেছে, এখন তো ছুটি হওয়ার কথা। আমি বলছি কি আমি কেটে পড়ি। হ্যাঁ যেতে পারেন, চলে যান, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ একটা কথা যাতে খেয়াল থাকে, আমাদের অনুমতি ছাড়া, এই পারমিশন ছাড়া মোটামুটি আপনি এই শহর এই এলাকা ছাড়তে পারবেন না, বুঝতে পারছেন? যদি একান্ত বাধ্য হয়ে যেতেই হয় কোনো দরকারি কাজে, তাহলে আমাদের আগে অনুমতি নেবেন। ওকে স্যার, ওকে। গুড গুড। এই আয় চল। বলছি কি, হাত দুটো নামান, ওখানে কাক এসে বসবে তো, হাত নামান হাত নামান। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে, এমন করে ফাঁসিছি কি আর বলবো। বারবার করে বলেছিলাম ওরকম কোনো কাজ করো না, শালা বেশি পয়সার লোভে বেশি টাকার লোভে এবার মরবে। নিজে তো মরবে সঙ্গে আমাকেও মারবে, আমার এই অচারি জীবনটা নষ্ট করবে। এখন এমন মুচাকলে পড়েছি, শহর ছেড়ে যেতেও পারবো না, পালাতেও পারবো না, লুকোতেও পারবো না। শালা আগে থেকে ওয়ার্নিং করে দিয়েছে অনুমতি না ছাড়া যেতে পালাই, কি আর করা। আমিও টেরা কম নয়, আমাকে যদি কোনো ডেকে মোটামুটি জিজ্ঞেস করে আমি তো ডাইরেক্ট বলে দেবো আমায় জবরদস্তি করে সব করিয়েছে, আমি কিচ্ছু করতে চাইনি। আমাকে মোটামুটি অজ্ঞান করার ভয় দেখিয়ে সব করিয়েছে। আমিও টেরা কম নয়, নিজে ইনকাম করবে টাকা ডাবল ডাবল, আর আমি মরবো খাইয়া নাই কাজ। আমাকে কত টাকা প্রফিট দেবে? এই ভারী জুড়ে 10% করে দেবে। নিজে 90% খাবে আর আমাকে 10% দেবে, আর 10% জন্য আমার জীবনটা জানাজানি হবে। অত খায় না, পালা রে পালা। আবার আসার আগে পালা, নাহলে আজকে বিরিয়ানিটা ঘরে গিয়ে খেতে পারবো না। মা ফোন করে বলেছিল আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করেছে, এই ইলাচি কাজু কিশমিশ দিয়ে তৈরি করেছে, এটাও মিস হয়ে যাবে। পালা, আগে বিরিয়ানি খাই তারপরে বাকি সব। ঠাকুর বসা, যা হওয়ার হবে কালকেই হবে। আজকে রাতটা তো অন্তত পক্ষে শান্তিতে একটু বিরিয়ানি খেতে পারবো। যাই যাই ঘরে যাই। এ কি আপনারা কারা?
আপনাদের কেউ আটকায়নি, আপনারা এখানে ঢুকলেন কেমন করে? এটা আমাদের ফ্যাক্টরি, এটা আমাদের প্রোডাকশন হাউস, এখানে বাইরে লোকে ঢুকার একদম অনুমতি নেই, বুঝতে পারছেন? যার ঢুকতে হয় মোটামুটি রেজিস্ট্রি মেনটেন করে ঢুকতে হয়। আর অযথা আপনারা কারা এত রাত্রিবেলা এসেছেন? মায়া আটকায় নেই? এই মায়া কোথায়? মায়া কার কথা বলছেন? ওই মায়া, ওই আপনাদের সিকিউরিটি এজেন্ট, ওই মায়ার কায়া পল্টে গেছে, যেই না আমাদের পরিচয় শুনিছে। মানে এই মিস্টার কি বলছেন আপনি? হ্যাঁ, কায়া পল্টে গেছে মানে কি বাজে ভাষা ইউজ করতেছেন? এটা আমাদের ফ্যাক্টরি, হ্যাঁ, এখানে সব লোক থাকে, সব লোক চাকরি করে। আর আপনারা কারা? হ্যাঁ, এত রাত্রেবেলা 8টা নাগাদ বেজে গেছে, এখন ফ্যাক্টরি বন্ধ হওয়ার সময় আপনারা ঢুকে পড়েছেন, তা আবার পারমিশন ছাড়া। এই বেটা, এই একদম চুপ, একদম মুখে শাটার লাগা, না হলে এক ঘুষি মেরে নাকের 32 পাটি পুরো এক করে দেবো। তোর ঝাড়ি শোনার জন্য ঢুকিছি এখানে। তাহলে এখানে কিসের জন্য ঢুকিছেন? এই প্রপার্টি আমাদের, এই ফ্যাক্টরি আমাদের, আমাদের পারমিশন ছাড়া আপনারা ঢুকিছেন তো ঢুকিছেন, আবার আমার ভাইকে ঘুষি মেরে নাক ফাটাবেন? মানে এত বড় সাহস কে দিল শুনি আপনাদেরকে? সরকার। মানে হ্যাঁ, এই সাহসটা সরকার দিয়েছে আমাদেরকে, গভর্নমেন্ট দিয়েছে। মানে তোমরা কারা? উই আর ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। তলব এসেছে, তলব, চলুন চলুন। কি 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 স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ, স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট তলব এসেছে। আপনাদের থেকে নবীন সেন কে? নবীন সেন? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই দেখ, আমার যেটা ভয় ছিল, যেটা সন্দেহ ছিল, এটা মনে হয় ধরা পড়ে গেছে। আরে দাঁড়াও দাদা, দাঁড়াও, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো কেন, আমি তো আছি। হ্যাঁ তুই তো আছিস, ওই তোকে তুলতেই এসেছে। আরে দাঁড়াও তো, তুমি এত ভয় দেখাচ্ছ কেন? এমনিতে শালা আমার গায়ে গুতে জ্বলতিছে। এখন বুঝে উঠতে পারছিস না এরা কিসের জন্য এসেছে, তুমি উল্টো ভয় দেখাচ্ছ। কোথায় সাহস জুগাবা তা না, আমি যাবি কথা বলে মাথাও তো নষ্ট করছো। দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। বলছি, আমি নবীন। কি 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 হয়েছে কি? দেখেছিস বলরাম স্যার যেরকম করে বলিছে, একবার অক্ষর অক্ষরে মিলতিছে। হ্যাঁ হ্যাঁ, স্যার বলিছে নবীন বলার সঙ্গে সঙ্গে মুখ থুতনামুখা সব কাঁপবে, কথাবার্তা নড়চড় হবে। ঠিক হইতেছে সেম। বলরাম স্যারটা আবার কে? শালার কেবলা, বলরাম স্যারকে চিনিস না? গুগল কর, গুগল, গুগলে সব জানে। হ্যাঁ, ফটো পাবি না, কিন্তু বলরাম স্যারের ফুল ডিটেলস পেয়ে যাবি। লিখে দে স্পেশাল ব্রাঞ্চ বলরাম, এমনি সব পেয়ে যাবি। আচ্ছা, ওকে ওকে। বলছি দাদা, তোমার ফোনটা একটু দেবে? এই গুগলে একটু বলরাম স্যার একটু সার্চ করবো, আমার ফোনের ইন্টারনেটটা ফুরিয়ে গেছে। চুপ শালা বেয়াদব, চুপ! একবার এক ঘুষি মেরে নাকের 32 পাটি পুরো একবার থেতনাপুকে এক করে দেবো। মস্করা করছো তুমি? হে বাবা, আমি আবার কোথায় মস্করা করলাম? আপনি তো বললেন এই ইন্টারনেটে সার্চ করার জন্য। আমার ইন্টারনেট ফুরিয়ে গেছে, তাই ভাইয়ের কাছ থেকে এই নাম্বারটা নিয়ে ফোনটা নিলাম। তোর ইন্টারনেটে সার্চ করা কেবিনে হচ্ছে। চল চল চল, তোর তলব এসেছে, বুঝতে পারছিস? আর এই তোর ভাঞ্জি, ওই যে মিস চম্পা আর চম্পার মা আমাদের হিরাসতে আছে, বুঝতে পারছিস? একটা কেসে তদন্ত করতে গিয়ে তোর নামটা উঠিছে। চল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে আমার ভাঞ্জি মানে কি এই চম্পা আর বৌদি তোমাদের কাছে? মানে ও দাদা, কি 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 বলছে গো?